আমি কিভাবে আমার ব্রেক ইন পিরিয়ড শেষ করছি, মাইলেজ পাচ্ছি, ভালো একটা ইঞ্জিন থেকে পারফরমেন্স পাচ্ছি না, বা 5000 আরপিএমের থেকে বেশি চলবে না, ব্যাপারটা কোনোভাবে এরকম না। আমি একজন জিক্সার এফআইএভিএস রাইডার। তো আমার কাছে অনেকেই প্রশ্ন করে এই জিক্সার এফআইএভিএসটা সম্পর্কে, ভাই এই বাইকটার ব্রেক ইন পিরিয়ডটা কীভাবে শেষ করছেন, বা ব্রেক ইন পিরিয়ডের সময় কী কী করণীয়। তো আজকের ভিডিওতে আমি ব্রেক ইন পিরিয়ড নিয়েই কথা বলবো। ব্রেক ইন পিরিয়ড কীভাবে পালন করবেন, আমি কিভাবে পালন করছি, এবং আমি কিভাবে পালন করে ভালো মাইলেজ পাচ্ছি, ভালো একটা ইঞ্জিন থেকে পারফরমেন্স পাচ্ছি, স্মুথ একটা পারফরমেন্স পাচ্ছি, সব কিছু আজকের এই ভিডিওতে কথা বলবো। আর আজকে এই বাইকটা নিয়েই আমি কথা বলবো। তো এই বাইক বলতে আপনি এই বাইকের যে কয়টা সিরিজ আছে প্রত্যেকটা বাইকে সেম রুলস অ্যাপ্লাই করতে পারবেন। যেমন জিক্সার এফআই বলেন, এফআই এবিএস বলেন, বা কার্বোরেটর বলেন, একই। তো আমি কিভাবে আমার ব্রেক ইন পিরিয়ড শেষ করছি, বা ব্রেক ইন পিরিয়ড কীভাবে পালন করছি, সব কিছু। সর্বপ্রথম আমি ব্রেক ইন পিরিয়ডের ভিতরে যে বিষয়টা খেয়াল রাখছি সেইটা হচ্ছে আরপিএম। আমি যখন নতুন বাইকটা নিই আমাকে 5000 আরপিএমে আমার আরপিএমটা লক করা হয়। লক করা হয় বলতে এই যে 5000 আরপিএমের উপরে উঠবে না, বা 5000 আরপিএমের থেকে বেশি চলবে না, ব্যাপারটা কোনোভাবে এরকম না। 5000 আরপিএমে যখন যাবে তখন এইখানটাতে একটা সিগন্যাল দিবে যে 5000 আরপিএম তোমার লিমিট আরপিএম টাচ হয়েছে। ব্যাস, এখন তুমি চাইলে এর বেশিও চালাইতে পারবা। কিন্তু ব্রেক ইন পিরিয়ডের সব থেকে যেটা বেশি খেয়াল রাখতে হবে ওইটা হচ্ছে 5000 আরপিএমের বেশি আপনি কোনোভাবেই চালাইতে পারবেন না। সর্বোচ্চ 4500, 5000 এই। আর এইটা যদি আপনি মেনটেন করে চলতে পারেন আপনার ইঞ্জিনের জন্য এটা হবে একটা বেস্ট থিংস বলতে পারেন, যে এইটা আপনার ইঞ্জিনকে অনেক বেশি একটা ভালো পারফরমেন্সের দিকে নিয়ে যাবে। কারণ প্রথম অবস্থায় রাফ টানাটানি করলে ইঞ্জিনটা আপনার এক সময় গিয়ে আপনার ভবিষ্যতে যে একটা মনে করেন যে 3 বছর 4 বছর আপনার ইঞ্জিনটা ভালো পারফরমেন্স দিবে, সেই পর্যায়ে আপনার ইঞ্জিন থাকবে না। অল্প দিনের ভিতরে আপনার ইঞ্জিনে কাজ করানো লাগতে পারে, বুঝছেন। যে কারণবশত আরপিএম মেনটেন করে চালাইতে হবে, এবং আরপিএমটা অবশ্যই 5000-এর ভিতরে আরপিএম। এখন এই দেখেন, আমি আপনার একটা জিনিস দেখাই, আমি আপনার 5000 আরপিএম উঠাই দেখাই আগে। আমি 4000 আরপিএমেই আমি আপনার গাড়ি প্রায় 60-এর কাছাকাছি টানতে পারতেছি। তাহলে 5000 আরপিএমে কিন্তু 70-75 ইজিলি উঠবে। তাইলে আপনার অ্যাভারেজে 60 স্পিডে চালান, এর বেশি তো লাগতেছে না, তাই না। এরপরে গেল আরপিএমের। এইবার বলি ইঞ্জিন অয়েলের বিষয়টা, কারণ ব্রেক ইন পিরিয়ডে সবথেকে বেশি যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের বিষয়টা। তো ধরেন আপনার বাইকে প্রথম যখন শোরুম থেকে যে বাইকটি আপনি নামাবেন, ওই বাইকে যে ইঞ্জিন অয়েলটা থাকবে, ওই ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনি কত কিলো চালাবেন জানেন? ওই ইঞ্জিন অয়েল থেকে আপনি 300 কিলো বা 350 কিলো, সর্বোচ্চ 300 চালাইলে সব থেকে বেস্ট হয়। 300 কিলোতে আপনি ড্রেন করে দিবেন, ঠিক আছে। মানে প্রথম ইঞ্জিন অয়েলটা আপনি 300 কিলোতে ড্রেন করবেন। এর কারণ কি জানেন? নতুন অবস্থায় কিন্তু ইঞ্জিনের ভিতরে পিস্টন থাকে, রিং থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে। এখন ডিটেলসে এত কিছু বলা সম্ভব না। তো এইগুলা আপনার একদমভাবে মসৃণ থাকে না, এইগুলা আপনার সমতল থাকে না, একটু উঁচা নিচা। মানে নতুন অবস্থায় তো থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা যখন ঘুরতে থাকবে তখন এটা মসৃণ হতে থাকে। এখন যখন মসৃণ হয়ে যায়, ওই মসৃণ হওয়ার পরে যে গুঁড়াগুলা পড়ে, ওই গুঁড়াগুলা কিন্তু ইঞ্জিন অয়েলের ভিতরেই ঘুরতে থাকে আপনার ইঞ্জিনের ভিতরে। তো আপনি যত বেশি ড্রেন করতে থাকবেন ওইগুলা তত বেশি পড়ে যেতে থাকবে। যত বেশি পড়ে যাবে তত বেশি আপনার বাইকের ইঞ্জিন স্মুথ হয়ে যাবে। যে কারণবশত প্রথমটাই আপনি 300 কিলোতে ড্রেন করে দিবেন। 300 কিলোতে ড্রেন করবেন প্রথমটা। আর ড্রেন করার সময় অবশ্যই আপনি ইঞ্জিন অয়েল ফিল্টারও চেঞ্জ করে ফেলবেন। ফিল্টারের দাম বেশি না, 1 থেকে 150 টাকার ভিতরে আপনি সুজুকির অরিজিনাল ইঞ্জিন অয়েল পেয়ে যাবেন। সেটা বাইরেও পাবেন আর সুজুকি সার্ভিস সেন্টারেও পাবেন, ঠিক আছে। আর আমি প্রেফার করব ব্রেক ইন পিরিয়ডের ভিতরে আপনি অবশ্যই প্রত্যেকটা ইঞ্জিন অয়েল সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ করেন। কারণ ব্রেক ইন পিরিয়ডের ভিতরে একটা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল বেঁধে গেলে আপনার ইঞ্জিনের জন্য ওইটা হবে সবথেকে খারাপ। আর ব্রেক ইন পিরিয়ড যখন শেষ করবেন তখন অবশ্যই একটা ইঞ্জিন অয়েল ইউজ করবেন। ধরেন আপনি ব্রেক ইন পিরিয়ড শুরু করছেন ইসি স্টার্ট দিয়ে, আপনি শেষও করবেন ইসি স্টার্ট দিয়ে। আপনি শুরু করছেন মতুল দিয়ে, আপনি শেষও করবেন মতুল দিয়ে। তো সুজুকি নর্মালি এই দুইটা ব্র্যান্ড রিকমেন্ড করে, তবে এখন মতুলের সাথে সম্ভবত সুজুকির যে অফিসিয়াল যে একটা এগ্রিমেন্ট ছিল ওইটা নাই। কিছুদিন আগে আমি সুজুকি সার্ভিস সেন্টারে আমার বাইকে মতুল ফুল সিনথেটিক দিতে গিয়ে আমি দিতে পারি না। আর এই ইঞ্জিন অয়েলগুলো কিন্তু অবশ্যই মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করবেন ব্রেক ইন পিরিয়ডের ক্ষেত্রে। কারণ একটা মিনারেল ইঞ্জিন অয়েলের দাম হচ্ছে 600 থেকে 650 টাকা। এখন এই ইঞ্জিন অয়েলটা আপনি চাইলেই
500, 700, 800 কিলোতে ড্রেন করতে পারবেন আপনার 600, 650 টাকার উপর দিয়ে গেলেও। কিন্তু একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি আপনি 500, 600 কিলোতে ড্রেন করতে চান, আপনার প্রায় 1400 টাকার মতো খরচ হয়ে যাবে 600, 700 কিলোতে। তাহলে এটা কিন্তু একটা বাজে খরচ, যে কারণবশত মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনি ব্রেক ইন পিরিয়ডটা পালন করবেন। এখন আমি আপনারা বলি কখন কোন ইঞ্জিন অয়েল ড্রেন করবেন। তো সর্বপ্রথম যেটা ড্রেন করবেন ওটা হচ্ছে আপনি 300 কিলোতে ড্রেন করবেন। এরপরে যেটা ড্রেন করবেন এটা হচ্ছে 500 কিলোতে ড্রেন করবেন। এখন 500 কিলো আর প্রথমটা ড্রেন করছেন 300-তে, তাহলে যখন 800 কিলো হবে তখন গিয়ে আপনি সেকেন্ড টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, ঠিক আছে, মানে টোটাল যোগ করে। এরপরেরটা আবার 500 কিলোতে চেঞ্জ করবেন। এটা কত হবে? এটা আপনার 7 আর 5 8 আর 5 8 5 1300 কিলোতে গিয়ে আপনি আবার ড্রেন করে ফেলবেন, ঠিক আছে। এরপরে যেটা 4 নম্বর যেটা ইউজ করবেন ওইটা আপনি চাইলে 700 কিলো চালা একবারে 2000 কিলোতেও ড্রেন করতে পারেন, আপনি চাইলে আপনি আবার 500 কিলোতে ড্রেন করতে পারেন। ওইটা অত বেশি মাইনে রাখবে না, কিন্তু প্রথম অবস্থায় প্রথম 2-3 বার আপনি অবশ্যই অয়েল ফিল্টার, যেটা ইঞ্জিন অয়েল ফিল্টারগুলোও চেঞ্জ করে ফেলবেন, কারণ অনেক ময়লা ওই ফিল্টারে গিয়ে বেঁধে থাকে। এখন আপনি পুরাতন ফিল্টার বারবার ইউজ করলে কিন্তু আপনি যে কারণবশত ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছেন বারবার, ওই কারণটা সম্পূর্ণভাবে ফুলফিল হবে না। তো অবশ্যই ইঞ্জিন অয়েলের সাথে সাথে আপনি ফিল্টারও চেঞ্জ করে ফেলবেন প্রথম অবস্থায়, কারণ ময়লা যতদিন আছে ততদিন এটা আপনার করতে হবে। কারণ ফিল্টারটা কিন্তু ময়লা, যখন ফিল্টার বের করবেন তখন আপনি দেখতে পারবেন আসলে ময়লাটা আসলে কী পরিমাণ বাড়তেছে ফিল্টারের এখানে। তো এই হচ্ছে বিষয়। এখন আপনি এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই ফুল সিনথেটিক কখন ইউজ করব, সেমি সিনথেটিক কখন ইউজ করব, বা আমি একটা মিনারেল ইঞ্জিন অয়েলের লিমিট থাকে, দেখছেন বায়াসটা কীভাবে চাপ দিছে বাইকটারে, একটা এই ধরনের বাস চালার কারণে ওই বাইকারদের ক্ষতি হয়, বাইকারদের অ্যাক্সিডেন্ট হয়। তো একটা মিনারেল ইঞ্জিন অয়েলে সর্বোচ্চ 1000 কিলো পর্যন্ত চালানো যায়, ঠিক আছে। এখন কখন আপনি 1000 কিলোতে সম্পূর্ণ একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে চালাইতে পারবেন? তো যখন আপনার ব্রেক ইন পিরিয়ড শেষ হয়ে যাবে, 4-5টা ইঞ্জিন অয়েল আপনি ইউজ করে ফেলবেন, মনে করেন 2500 কিলো পর্যন্ত আপনার যখন চালানো হয়ে যাবে বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, এরপরে আপনি প্রতিটা ইঞ্জিন অয়েল থেকে আপনি 1000 কিলো পর্যন্ত চালাইতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনি সিটি রাইড করেন তাহলে আপনি যদি 1000 কিলো মনে করেন ডেলি আপনার 10 থেকে 20 কিলোমিটার রাইড করেন, তাহলে কিন্তু আপনার 1000 কিলো চালাইতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। অনেকেই আছে এরকম। সেক্ষেত্রে আপনি 1000 কিলো পর্যন্ত না গিয়ে আপনি 700-800 কিলোতে আপনি ড্রেন করে দেন, কারণ আপনি একটা ইঞ্জিন অয়েল আসলে অনেক দিন ইউজ করা উচিত না। এখন আপনার ইউজ কম পড়তেছে এই কারণে যে আপনি একদম লিমিট পর্যন্ত গিয়েই চেঞ্জ করবেন, বিষয়টা কিন্তু এভাবে হলে ইঞ্জিনের জন্য ভালো না। বিষয়টা ইঞ্জিনের জন্য যে বিষয়টা ভালো সেটা হচ্ছে আপনি মনে করেন একদিনে আপনি 1000 কিলো চালায় ফেলেন, সমস্যা নেই, তারপরেও আপনি কিছুদিন ইঞ্জিন অয়েল ওই ইঞ্জিন অয়েলটাই চালাইতে পারবেন। কিন্তু আপনি 2 মাস 3 মাস বসে 1000 কিলো চালাচ্ছেন, সেইটা কিন্তু ইঞ্জিন অয়েলের জন্য ভালো না। আর সুজুকিতে অনেক সময় আপনার যে বিষয়টা করে সেটা হচ্ছে ইঞ্জিন হিট হয় বেশি। আর এইসব বিষয় নিয়ে আসলে এই ভিডিওতে আর কিছু বলবো না, ইঞ্জিন হিটের বিষয় বা ইঞ্জিন অয়েল কোনটা ইউজ করবে না কী করবে এইসব বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। আপাতত আমি চিন্তা করতেছি জিক্সার সিরিজের উপরেই মোটামুটি কিছুদিন একটানা ভিডিও বানাবো, কীভাবে ব্রেক ইন পিরিয়ড পালন করবেন, বাইক কিনে কী লাগাবেন, বাসায় বিষয় মোটামুটি জিক্সার রিলেটেড একটা ভালো। আবার যেগুলো আমি অলরেডি করছি, আমার চ্যানেলে ভিডিও বানাইছি। এখন হয় কি, ইউটিউবের একটা সিস্টেম আছে, আপনার যে ভিডিওগুলো অনেক পুরানো হয়ে যায় ওগুলো কিন্তু অত বেশি রেকমেন্ড করে না। আর যারা এখন নতুন বাইক কিনবে, যেমন অনেকে ঈদের সময় ডিসকাউন্টে, যদিও এই সিরিজটার উপরে ডিসকাউন্ট দেয় নাই যতটুকু খোঁজ খবর নিয়েছিলাম আমি, কারণ এই সিরিজটার উপরে ডিসকাউন্ট দিবে কিনা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছিল, ওইভাবে আমি কোনো নিউজ পাই নাই। তো অনেকে আসলে ঈদের সময় বাইক কিনবে, এই বাইক কিনুক বা যে কোনো বাইক কিনুক, রুলস তো একই, আপনি কিভাবে ব্রেক ইন পিরিয়ড পালন করবেন রুলস একই সব বাইকের জন্য। জাস্ট আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড, এক এক কোম্পানি এক একটা রেকমেন্ড করে, এক এক ব্র্যান্ড এক একটা, যেমন ইয়ামাহা লুব ইউজ করতে বলে, হুন্ডারটা বলতেছে, সুজুকির মতো বলতেছে। তা বিষয় হচ্ছে জাস্ট এইটুকুই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটা, এবং ভিডিওটা ইনফরমেটিভ হবে ব্রেক ইন পিরিয়ড নিয়ে। যার যতটুকু, আর যদি কারো এক্সট্রা কোনো কিছু জানার থাকে ব্রেক ইন পিরিয়ড নিয়ে, তাহলে আপনি আমাকে ইনফর্ম করতে পারেন, আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, ওইখানে আমি আপনাকে ডাইরেক্ট ফোনে কথা বলে আমি আপনাকে বাকিটা বুঝাই দিব। বা কোনো রিক্সা রিলেটেড নতুন অবস্থায় কেনার পরে যদি কোনো সমস্যা ফিল করেন আমাকে জানাতে পারেন, আমি আপনাদের
একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। কারণ আমি জিক্সার নেওয়ার পর থেকে যে বিষয়গুলো ফেস করছি, এই বিষয়গুলো যদি আপনারা ফেস করেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের টুকটাক হেল্প করতে পারবো, যেগুলো যারা জিক্সার রাইড করে তারা পারবে, কিন্তু অন্য ব্র্যান্ডের কিন্তু লোক পারবে না, যে কারণবশত আমি আপনার একটা ভালো সলিউশন দিতে পারবো। তো এই কারণ হইলো আমাকে নক দিয়েন যদি কোনো সমস্যা হয় বা কোনো এরকম সমস্যায় পড়েন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে জানাবেন আসলে কোন বিষয়টা ভালো লাগে নাই বা কি, আমি সেটা চেষ্টা করব আপনাদের জানানোর, বা সেই জিনিসটা আমি নিজে না জানলে জানার চেষ্টা করব, কারণ জ্ঞানের শেষ নাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।